যাচ্ছে? এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে বলে, অপ্রকাশিত কয়টা আপনারা জানেন? এখানে এটা হলো আপনাদের পত্রিকার সাংবাদিকতার মানে একাডেমিক ভাষায় যে এটা হচ্ছে বরফের মতো, ওই যে উপরে যে অল্প ভাসে নিচে বেশি থাকে। তো এটা আপনারা কয়টা জানেন? আমাদের কাছে যেগুলো তথ্য আছে এই মুহূর্তে বাংলাদেশে যে হারে হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। হিন্দু মেয়েদের জন্য মানে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে ওয়ান কাইন্ড অফ। যাদের ঘরে হিন্দু সুন্দর মেয়ে আছে, সুন্দর বউ আছে, তাদের চাঁদা দিয়ে বেঁচে থাকতে হচ্ছে। এটা আপনারা জানেনই না, এটা আপনারা কল্পনাও করতে আপনার কাছে কেউ স্বীকার করবে না। কিন্তু আমাদের কাছে যেগুলো ফোন করে, আমাদের কাছে এগুলো রেকর্ড আছে, আমরা আপনাকে চাইলে আপনার দিতে পারি, কিন্তু তাদের নিরাপত্তার বিঘ্নিত হতে পারে বলে ভয় আমরা অনেক কিছু বলতে পারি না, আরো বিপদে পড়বে। বাংলাদেশে এখানে শুধুমাত্র সংখ্যালঘুরা না, যারা আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারাই তাদের ঘরে মেয়েরাই ঠিক থাকতে পারতেছে না। আর সনাতনীরা ঠিক থাকতে পারবে? এটা যারা বলে তারা বোকার স্বর্গে বাস করছে অথবা অত মিথ্যা কথা বলতেছে। আপনি দেখেন তাদের হাসিটা, দেখেন তাদের দাঁতের চেহারাটা, দেখেন তারা তাকে এইভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অপমান, অপদস্থ করতেছে, তারা কত খুশি। আপনি এটা দেখেন। আর জামাতের কথা যেটা বললেন, বাংলাদেশের জামাতের প্রত্যেকটা কর্মী হিন্দুদের কতটুকু ঘৃণা করে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের মুসলমানরা যদি ধরেন 100%-এর মধ্যে 80% ঘৃণা করে হিন্দুদের, তাহলে জামাতেরা সেখানে 180% বেশি ঘৃণা করবে। ভারতকে তারা ভারতের নাম নিলে উজু করতে চায়, তারা হিন্দুদের নাম নিলে উজু করতে চায়। এগুলো আপনারা বুঝতে পারবেন না। এটা আপনারা বাংলাদেশের মুসলমান পরিবার থেকে উঠে আসছে, আমরা জানি যে এই পরিবারে কি। আর এখন এটা কিন্তু এই পরিবেশটা ছিল না। গত 30 বছর আস্তে 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 এইভাবে নিয়ে আসছে। এর পিছনে কিন্তু রয়েছে পাকিস্তান, এর পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এর পিছনে রয়েছে তুরস্ক, এর পিছনে রয়েছে মুসলিম ব্রাদারহুড, এর পিছনে রয়েছে মালয়েশিয়ার কিছু অর্থ। মালয়েশিয়াতে যে 35 জন আমি এই অর্থের বিষয়টা একটু জানবো যে বাংলাদেশে অর্থটা তাহলে ঢুকছে কোন পথে এবং এই অর্থটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে? আরেকটা কথা বলি, প্রথম হলো সরাসরি সরকারি ফান্ড আছে আমাদের বাংলাদেশে মুসলিমদের টাকা দেওয়ার জন্য। একটা ধর্ম মন্ত্রণালয়ে প্রতি বছর তাদের টাকা দেওয়া হয়। এটা আমি কেউ যদি বলতে পারতেছে, কেউ হয়তো বলবে আপনাকে, যেমন আপনাদের পশ্চিমবঙ্গের হয়তো এটা ধারণা নাই, আপনাদের হয়তো বলবে যে এটা আমি বিভ্রান্ত করি। আপনি যান বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি ওয়েবসাইটে ঢুকেন, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি খুঁজলেন মুসলিমদের জন্য টাকা দেওয়া হয় কিনা। সরাসরি সরকারি ফান্ড, এটা আজকে না, এটা বহুদিন যাবতীয় চলে আসতেছে। এগুলো আমি টাকা দিতে নিজের চোখে দেখেছি, আমি দেখেছি মানে আমি লাইন ধরে নিতে দেখেছি টাকা হিন্দুদের, আমি দেখেছি। এবং তারা কারা, আমি নাম চাইলে আমি বলে দিতে পারি কারা নিয়েছে, কারা দিয়েছে। সেই টাকাটা কারা নেয়? এই টাকাটা নেয় বাংলাদেশে যে সমস্ত হিন্দুদেরকে, সেটা ছলে বলে কৌশলে জোর করে হোক, কাপড়ে হোক, ভয় দেখিয়ে হোক, বা বিয়ের প্রলুব্ধ করে যাদের মুসলিম বানানো হয় তাদেরকে টাকাটা হিন্দুদের দেওয়া হয় সরাসরি, প্রতি বছরই দেয়। এটা তো নতুন কিছু না, এটা ফান্ডই আছে, মুসলিম ফান্ড। যে একটা মানুষ মুসলমান হচ্ছে, সরকার তাকে টাকা দেবে। এছাড়া এটা গেল সরকারি। এছাড়া ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষ মুসলিম হলে টাকা দেয়, তারা মনে করে বেচতে যাবে, একেবারেই বিনা হিসেবে তারা বেচতে চলে যাবে, এটা তারা বিশ্বাস করে। আর মধ্যপ্রাচ্য থেকে টাকার বন্যা আসে, মানে এই ফান্ডের ব্যাপারে। মাদ্রাসা আপনি দেখবেন, বাংলাদেশে যে মাদ্রাসাটা কালকে সবে মাত্র খাস জমিতে, এরা তো বেশিরভাগ খাস জমিতে যায়, অবৈধ জমি দখল করে, খাস জমিতে শুধু ইটটা ফেলবে, পরের দিন দেখবেন যে পাকা হয়ে গেছে, এক মাসেই দেখবেন বিল্ডিং হয়ে গেছে একতলা, পরের বছর দেখবেন 5 তলা হয়ে গেছে। এই টাকাগুলো কোথা থেকে আসে? নিশ্চয়ই টাকা বাংলাদেশের মানুষ দেয় না। বাংলাদেশের মানুষের এত রোজগার নাই, এত তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না যে ঘরে ঘরে তারা গলিতে গলিতে তারা মসজিদ মাদ্রাসা বানাবে, সব টাকা তারা দিবে। এত সস্তা না তো। এই টাকাগুলো আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য থেকে তারা কি বলে জানেন? ওইখানে গিয়ে বলে বাংলাদেশে হিন্দুদেরকে মুসলমান বানাইতে হবে এবং বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র যাতে না হয়। এই হিন্দু আসল কথাই আমি ভুলে গেছি, বাংলাদেশে যদি হিন্দু থাকে তাহলে একদিন বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে। এই কথাও তারা এখন প্রচার চালায়, যার জন্য দেখবেন ইসকনের বিরুদ্ধে। আপনি তো ইদানিং দেখলেন 24 সালের পরে যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো বিনা দোষে এবং তাকে এখনো জেলে রাখা হয়েছে। এবং অদ্ভুত একটা ব্যাপার, তার পক্ষে উকিল নিতে দেয় না। আপনি কল্পনা করতে পারেন, একটা মানুষ, একটা খুনি, একটা মানবতা বিরোধী অপরাধের অপরাধী হলো, তার পক্ষে উকিল নেওয়ার তার একটা সাংবিধানিক অধিকার, তার একটা নাগরিক অধিকার সারা পৃথিবী স্বীকৃত দিয়ে, তার নাই। তার পক্ষে কোনো উকিল নিয়োগ দিতে দেবে না, প্রকাশ্য হুমকি দিয়েছে, আপনারা জানেন। এইখানে আরেকটা কারণ হলো যে হিন্দুদের যদি রাখে তাহলে দেশটা হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে। ইসকনের বিরুদ্ধে তারা এটা বেশি লেগেছে, কারণ তারা মনে করে যদি ইসকনের খুবই সাংগঠনিক ক্ষমতা বাংলাদেশে কিন্তু বেশি না, তারা একটা ছোট ঘর নেয়, সেখানে মন্দির ঘোষণা করে, সেখানে কীর্তন করে, আসে যায়, কিছু গরিব মানুষ আসে, মানে কিছু সাধারণ মানুষ আছে, বেশিরভাগই আসে না। কিন্তু তারপরে তারা ইসকনের বিরুদ্ধে যাচ্ছে কেন? তারা মনে করে ইসকন যদি থাকে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। এটা মধ্যপ্রাচ্যে তারা বলে যে এদেরকে তাহলে তাড়াতে হবে। দুইটা
কারণ। একটা হলো এদের অর্থ দিয়ে কনভার্ট করো অথবা তাদের তাড়িয়ে দাও। সেই জন্য দেখবেন বাংলাদেশে ৭১ সালে ২৬% বা ২৫% সংখ্যালঘু বা হিন্দু বা সহ সংখ্যালঘু ছিল। এখন কেন ৮%? কেন এখন ৮%? এই প্রশ্নটা কেউ করে না। সারা পৃথিবীতে যেখানে মুসলিম অধ্যুষিত দেশ দেখবেন সেখানে কখনোই সংখ্যালঘুরা বাড়ে না, কিন্তু সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানে কিন্তু তাদের বৃদ্ধি পায়। এই সাইকোলজি, এই ইতিহাসটা, এই যে ডেমোগ্রাফি চেঞ্জ, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এই কথাগুলো বলতে গেলেই এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। তাহলে তো বাংলাদেশটা পুরোটাই সিরিয়া হবার পথে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সেনা, বাংলাদেশের সরকার কোনো রকম কোনো নিয়ন্ত্রণ তো নেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু কোনোভাবে সেনাও কি এই যে ঘটনাগুলো ঘটছে তারাও কি এতে হস্তক্ষেপ করবে না? কারণ বাইরের টাকা যেভাবে ঢুকছে সেইগুলো তো একদিন বাংলাদেশকে শেষ করে দেবে। সিরিয়া তো হবার পথে, তার মানে বাংলাদেশ সিরিয়া হওয়ার পথে না, সিরিয়া হয়ে আছে, এখন শুধু ঘোষণা দেওয়া বাদ। বাংলাদেশ যে এমনিতে জাপান তো বলেনি যে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ ইজ এ টাইম বোমা, এমনি তো বলেনি। আমরা এটা ১৫ বছর যাবৎ বলে আসতেছি যে বাংলাদেশ কিন্তু একদিন ধীরে ধীরে, আমরা তখন সিরিয়া বলিনি, আমরা বলেছিলাম যে আফগানিস্তানে পরিণত হবে, সতর্ক থাকবেন। এটা তো সেই বাংলাদেশ যেখানে প্রকাশ্য স্লোগান দিয়েছে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমি দেখেছি লাখো মানুষ এই স্লোগান দিয়েছে, লাখো, এমন ছোট ১০ বছর বাচ্চা থেকে শুরু করে ৬০-৭০ বছরের বৃদ্ধ স্লোগান দিয়েছে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এটা তো নতুন কিছু, এটা তো এমন না যে এটা আমি আপনাকে গোপনে বলতেছি, এটা বাংলাদেশের সবাই জানে। লাখো মানুষ মিছিল করেছে, কে দেখেনি বলতে পারবে তারা? আর এখানে আপনি যে সেনার কথা বললেন, সেনাবাহিনী তো এগুলো আস্কারা দিচ্ছে, সেনাবাহিনী তো এর সাথে জড়িত। সেনাবাহিনীর ভিতরে ব্রাদারহুডের লোক রয়েছে, ইউ বিলিভ ইট অর নট। সেনাবাহিনীর ভিতরে মুসলিম ব্রাদারহুডের লোক রয়েছে, সেনাবাহিনীর ভিতরে হিজবুত তাহরির এবং হিজবুত তাহরির নামে একটা নিষিদ্ধ সংগঠন আছে, তাদের লোক রয়েছে এই সেনাবাহিনীতে। তা না হলে বাংলাদেশের ডাউস আকৃতির পোস্টার কিভাবে ক্যান্টনমেন্টের আশেপাশে লাগানো থাকে? যে দলটা, যে ইসলামী দলটা নিষিদ্ধ, হিজবুত তাহরির, তার পোস্টার কিভাবে ক্যান্টনমেন্টের দেয়ালে লাগানো থাকে আমাকে বুঝিয়ে বলেন। আমি নিজে ক্যান্টনমেন্টের ভিতরে দেখেছি, সেখানে লেখা থাকে, গাছের ভিতরে তার কাটাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো লেখা থাকে। আপনি কল্পনা করতে পারেন ক্যান্টনমেন্ট হলো সবচেয়ে সংরক্ষিত এলাকা, সেখানে কিভাবে আপনি এগুলো লিখে রাখলেন? লিখে না, গাছের ভিতরে পেরেক মেরে এগুলো লিখে রাখে। গাছে, আমারও বলতেছি, গাছে পেরেক মেরে লিখে রাখে। তাও কোথায় জানেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৩ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, আমি কোনো কারণে সেখানে গিয়েছিলাম, কোনো এক কারণে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল একটা, মানে কোনো এক কন্ট্রাক্টের ব্যাপারে। আই মিন কন্ট্রাক্ট মানে এমইএসএ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। আমি নামটা টেকনিক্যাল কারণে বলতে পারলাম না, তিনি আমাকে নিয়ে গেছিলেন, চলো এখানে যাই ঘুরতে। আমাকে নিয়ে গেছে, আমি গেলাম। সেখানে গিয়ে আমি যেখানে যাই আমি তো চোখ কান খোলা রাখি। আমি অবাক হয়ে গেলাম, যেগুলো অজপাড়া গায়ে গাছে, দেয়ালে, স্টেশনে লেখা রাখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লেখা রাখে। আমি তাকিয়ে দেখি সেখানে লিমিনেটিং করে গাছের ভিতরে লাগানো। এটা তো সবচেয়ে সংরক্ষিত এলাকা, আপনি সেখানে কিভাবে লাগাইলেন আমাকে বলেন? আমাকে বলেন এটা কি সম্ভব কিনা? পুলিশ স্টেশনের পুলিশের যে হেডকোয়ার্টার, সেখানেই তো আপনি পারবেন না।